আমি ওনার কথা বিশ্বাস করি না তো, এটা আপনি বলে লাভ আছে নাকি ভাই? রাম শ্যাম যদু মধুর মতো উনিও একজন, আর কিচ্ছু না। ওনার কাছ থেকে আমি এমন কিছুই পাই নাই যেটা দেখে মনে করতে পারি যে উনি অসাধারণ একজন দেশপ্রেমিক লোক। উনি কথার ফেরিওয়ালা বলি ওনাকে, সুন্দর সুন্দর কথা বলেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো, বলে নাই উনি, বলছে তো এটা তো ওনার দল। এবং এই দলের সঙ্গে এখন যে নাটকটা হচ্ছে যে এরা বলে যে উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে, এটা তো নাটক। এটা মানে ওদের যে আপনার বলা হচ্ছিল এটা কিংস পার্টি, সবাই যখন বলতেছিল কিংস পার্টি, তখন এই কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে, আর তো কিছু না। এখনো সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি। উপদেষ্টা মানে আশ্বস্ত করেছেন ভোটের আগে প্রশাসনে যত রদবদল হবে তার তত্ত্বাবধানে হবে, মানে আশ্বস্ত করেছেন। আশ্বাস রাখা যায় কিনা তার উপরে? না, আমি কোনো দিক না তো ভাই, আমি দেখি না কেন। আমি বলি আপনাকে, যদি আপনি পক্ষপাত দুষ্টতার অভিযোগটা তোলেন, তার পক্ষপাত দুষ্টতা প্রথমত এবং প্রধানত ডক্টর ইউনূস নিজে। উনি তো নিজে তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলেন তো? মূল কনসেপ্টটা হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না, তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না। এই তো বেসিক। এবং উনি নিজে ওনার সরকারি কেউ নির্বাচনে অংশ নেবে না। তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এখানে ডক্টর ইউনূস, উনি নিজে এই যে এনসিপি দলটা, এটা তো ওনার দল। কিন্তু উনি যেটা বলেছেন, উনি বলেন নাই ইয়ে কাছে ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে যে আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো, বলে নাই উনি, বলছে তো এটা তো ওনার দল। এবং এই দলের সঙ্গে এখন যে নাটকটা হচ্ছে যে এরা বলে যে উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে, এটা তো নাটক। এটা মানে ওদের যে আপনার বলা হচ্ছিল এটা কিংস পার্টি, সবাই যখন বলতেছিল কিংস পার্টি, তখন এই কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে, আর তো কিছু না। এখনো সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি। এবং এটা তো অনেক উপদেষ্টা বলছে সরকারি দল এগুলো করে না, অনেক অভিযোগের ক্ষেত্রে বলছে সরকারি দল করে না। তার মানে কি ওদের দল, তারা যখন যায়, এই যে জামাতের অনেক প্রোগ্রাম হয়, বিএনপি অনেক প্রোগ্রাম হয়, ঢাকার বাইরে প্রোগ্রাম যেগুলো হয়, ওদের প্রোগ্রামের সঙ্গে যেরকম তারা প্রোটোকল পায় পায় না রে ভাই। তা আপনি আমার আর কি দিয়ে বুঝতে বলেন? কাজেই যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, নিরপেক্ষতা হারিয়েছেন শীর্ষের তালিকা করি 1 নম্বরে ডক্টর ইউনূস নিজে। এবং আজকের থেকে মনে করেন 6 মাস আগে আমি বলছি যে ডক্টর যে এই দিন উনি ইন্টারভিউটা দিয়েছেন ওই পডকাস্টে, ওই দিনই আমি বলছি যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে কোনো নির্বাচন হইলে সেই নির্বাচনকে এই যে 15 বছর ধরে জামাত এবং বিএনপি আন্দোলন করতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার নির্বাচন চাই, সেই আন্দোলনটা জিরো হবে। সেই আন্দোলনে কোনো ফল তারা পাবে না। তাহলে বোঝা যাবে তারা ওই আন্দোলনে এমনি করছিল। ভাই আমরাও তো পাবলিক, ওনারা নেতা মানুষ যা বলবেন আমরা তাই আবার শুনবো, কিন্তু আমরাও কিছু বলবো। তোরা আমি বলবো যে আপনারা নাটক করছেন, আসলে এটা আপনারা মিন করেন না। আপনারা মিন করেন যে কেমন করে জিতা যায়। এখন জয়প্রদের হিসাব করতেছেন, জামাতে কয়ে জিতবো, বিএনপি কয়ে জিতবো, আমরা তো হারতেছি। আমার কথা হলো যেটা আপনি বলছেন ওটা আপনি মিন করতে হবে, ওইটার জন্য আপনাকে ফাইট করতে হবে। সেই ফাইটটা তো আপনি করতে পারছেন না। এবং উনি বলছেন কি এটা আমি দেখবো, তার মানে কি আমি হলাম পক্ষপাত দুষ্ট, আমি দেখবো, তার মানে যা করবার তাই আমি করবো। ভাই আমি ওনার কথা বিশ্বাস করি না তো, এটা আপনি বলে লাভ আছে নাকি ভাই? নির্বাচনে তো মাত্র 4 মাস বাকি, যদি আপনার তার মানে আতঙ্ক আমার বাড়তেছে, যতই দিন যাবে আতঙ্ক বাড়বে। উনাকে তো আমি বলি না, আমি বললাম তো ভাই, ওনার সত্যি কথা বলতে কি মানে ওনাকে আমরা বিশাল করে মানুষ মনে করছিলাম। মানে উনি যে কোনো মানুষ, মানে যে কোনো মানুষের জাত চরিত্র, উনি যে কোনো একজন, রাম শ্যাম যদু মধুর মতো উনিও একজন, আর কিচ্ছু না। ওনার কাছ থেকে আমি এমন কিছুই পাই নাই যেটা দেখে মনে করতে পারি যে উনি অসাধারণ একজন দেশপ্রেমিক লোক। উনি কথার ফেরিওয়ালা বলি ওনাকে, সুন্দর সুন্দর কথা বলেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আজকের একটি মন্তব্য যদি বলি যে মিয়া গোলাম পারওয়ার বলছেন যে জামাত এখন পর্যন্ত কখনো ক্ষমতায় যায়নি, এবার অন্তত জামাতকে ভোট দিয়ে পরীক্ষা করুন এবং আগামী সংসদ নির্বাচনে একদম নীরব ভোট বিপ্লব হবে। এবং এনসিপির সাথে যেই বাদানুবাদ চলছে, এই পুরো বিষয়টিকে যে জামাত মানে একবার তাদেরকে পরীক্ষা করার যে আহ্বান জানাচ্ছে, আপনি কীভাবে? খুব ভ্যালিড আহ্বান, এই আহ্বান তারা জানাইতেই পারে। শুনেন, যখন কেউ খেলে মাঠে যখন নামে, তারা কি নিয়ে নামে, তার অস্ত্র কোনটা, তাদের যে অস্ত্রটা সবচেয়ে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তারা কিন্তু সেই অস্ত্রটাই প্রয়োগ করবে। এবং জামাতের যে অস্ত্রটা, যে আপনারা তো কখনো আমাকে টেস্ট করেন নাই, আপনারা তো 2বার বিএনপিকে দেখছেন, অনেকবার আওয়ামী লীগকে দেখছেন, তো একবার আমাকে চান্স দেন। এই যে তাদের আহ্বানটা, এটা তাদের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র।
এবং এই অস্ত্রের মাধ্যমে, এই আহ্বানের মাধ্যমে কিছু যে কাজ হচ্ছে না তা কিন্তু আমি মনে করি না। মানে কাকতালীয়ভাবে আমি একটা ঘটনা বলি, যেদিন রাকসুর ইলেকশন হলো ঠিক তার পরের দিন সকালে আমি রাজশাহী ইউনিভার্সিটি গেছিলাম। ওখানে একটা কাজ ছিল, আমি গেছিলাম ওখানে ক্যাম্পাসে বসে আমি ওখানে চা নাস্তা খাইছি। রাকসুর যারা বিজয়ী হয়েছে দুজনের সঙ্গে দেখা হয়েছে, যারা ভোট দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আলাপ করছি কেন তোমরা এটাকে কেন দিলে, ওটাকে কেন দিলে না। তো এই যে আহ্বানটা আমার কাছে মনে হয়েছে সব শুনে যে তারা একটা আহ্বান করতেছে যে তুমি তো আমাকে টেস্ট করো, আমি যে খারাপ এটা আমাকে টেস্ট করে বলো, টেস্ট না করে কেন বলবো, অন্যের কথা শুনে কেন বলবা। কাজে এই আহ্বানটা আমার কাছে কিন্তু আমি কিন্তু মনে করি আহ্বানটা খুব গুরুত্বপূর্ণ আহ্বান। আবার এনসিপির সঙ্গে যে জিনিসটা হয়েছে, আমি এই প্রসঙ্গে পরে আবার একটু আসতেছি। এনসিপি যেটা হয়েছে, এনসিপির সঙ্গে এই যে কথা বাদ, এখানে পারওয়ার সাহেবের এই বক্তব্যটা আমার কাছে খুবই মানে 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 জামাত সুলভ মনে হয় নাই। বাপের সঙ্গে, হ্যাঁ, বাপের সঙ্গে তুলনাটা। তার মানে এটা বলার মাধ্যমে তাহলে কি হয়েছে, তাহলে ওনারা কি এদের পয়দা করছে, এনসিপি কি জামাত থেকে আসছে? তো এইভাবে বলাটা ওনার মানে জামাত এই ধরনের কথা সাধারণত, এই ধরনের সুইপিং কমেন্ট সাধারণত করে না। কি কমেন্ট করছে আমি জানি না। তবে এনসিপি যে কাজটা করতেছে, জামাতের বিরুদ্ধে বলতেছে, এখানে বিষয়টা হচ্ছে কি আমি বলি, এনসিপি খুব টেকনিক্যাল প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে তার এক সময় তার উপরে ব্লেম ছিল যে সে কিংস পার্টি, তাকে এই ব্লেমটাকে তার সরাইতে হবে। সরানোর জন্য সে একটা নাটক করছে যে যারা সেফ এক্সিট খুলতেছে। এনসিপির ব্যাপারে দ্বিতীয় একটা অভিযোগ ছিল, অভিযোগটা অনেকে বলা বলি করতো, তাহলে জামাতের বি টিম নামক যে তার উপরে যে অভিযোগটা, এটাও সে এখন মুছতে চায়। এখন মুছার জন্য সে সারাদিন বলতো না আমি জামাতের বি টিম না, লোকে মানতো না। কাজে যাদের লোকে মানে, এই জন্য তারা আরেকটা বলছে যে এই জামাত সম্বন্ধে এরা বেইমানি করছে, প্রতারণা করছে, হ্যান ত্যান বলতেছে, একটা ঝগড়া লাগাই দিছে। এটা এনসিপির জন্য একটা কার্যকর একটা পদ্ধতি যে আমি কারো টিম না, আমি আমার মতো। এবং এইভাবে আমি হয়তো আবার বিএনপির সঙ্গে, এখন পাবলিক কিন্তু বলতেছে বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এইগুলি সব নির্বাচনের আগে এগুলি চলতে থাকবে। এগুলি চলাটা আমি আনহেলদি খুব একটা মনে করি না। পলিটিক্সে এগুলো হয় এবং এটা ভালোই, এনসিপি সর্বশেষ। বাট আনফর্চুনেটলি এনসিপির সেই পথে আসলো যখন তারা ক্ষয়িষ্ণু হতে হতে একেবারে মানে শেষ হয়ে গেছে আর কি। এখন এনসিপিরা বাজারে ভোট নাই। এনসিপি এখন আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটা বোঝা। ওই যে আপনি দেখবেন বলে একটা প্রবাদ আছে কিন্তু, ওই যে হ্যান্ডেল ভেঙে গেলে সুটকেসে যে অবস্থা হয়, ওই সুটকেস আপনি টেনেও নিতে পারেন না, বয়েও নিতে পারেন না, ওটা ফেলেও যেতে পারেন না। এনসিপির অবস্থা হয়েছে হ্যান্ডেল ভাঙা সুটকেস। আপনি বলছিলেন যে রাকসুর পরদিন আপনি গিয়েছিলেন, এখানে জামাত একটি বক্তব্য রেখেছে এরকম যে মানে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের মতোই ভোট বিপ্লব হবে। আপনি কি এরকম মনে করেন কিনা? দেখেন এখানে জাতীয় নির্বাচন, এখন আমি মনে করি না এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে খুব বেশি প্রভাবিত করে, বরং উল্টা জাতীয় রাজনীতি সেটা বরং ডাকসু নির্বাচন অথবা রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন প্রভাবিত করছে। এটা এইভাবে করছে, আমি সিম্পল দুই কথা শেষ করি। সেটা হলো গিয়া যে সারা দেশে কিন্তু আওয়ামী লীগের লোকদের উপর এক ধরনের মামলাবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। এই চাঁদাবাজিতে বিএনপির নাম ছিল সর্বাগ্রে, এবং এই ক্ষেত্রগুলিতে জামাত বরং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে যে তুমি এটা করো না এরকম। তো এখন যারা ছাত্রলীগ করে তারা কিন্তু সাধারণত পারিবারিকভাবেই করে, তাদের বাবা ভাই এরা কোনো না কোনো হয়তো যুবলীগ করে অথবা আওয়ামী লীগ করে এরকম। তারা যখন দেখছে যে বিএনপির কারণে আমার বাবা ভাই বোন দৌড়ের উপরে আছে, তা আমি কেন ওদেরকে ভোট দিব, এই জন্য তারা বিকল্প হিসাবে জামাত শিবিরকে বেছে নিচ্ছে। আমি আরেকটা কথা বলি, ছাত্র সংসদে কেন এই রেজাল্ট হয়েছে। এটা হয়েছে কারণে সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতি ছিল, যেটা আমি রাজশাহী টের পাইছি। তাদের মধ্যে একটা ভীতি ছিল সরকারি দলের সমর্থক ছাত্র সংগঠন নিয়ে। কারণ তারা দেখছে যে আগে আওয়ামী লীগের সমর্থক ক্ষমতার চর্চা করে, এখন তারা মনে করে সম্ভবত বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে ছাত্র দল হবে কি সরকারি দলের ছাত্র সংগঠন। তারা ওইটাকে আগে দূরে রাখতে চাইছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সবকিছু মানা সম্ভব নয়। না, উনারা তো যতটুকু মানবেন যতটুকু ওনাদের পক্ষে মানা সম্ভব, কাজে এটা ওনার বক্তব্য ঠিকই আছে। আর আমি আওয়ামী লীগের যে ব্যাপারটা এটা নিয়ে বলি যে আওয়ামী লীগকে কিন্তু একটা নির্বাহী আদেশে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। কি বলা হয়েছে, যতদিন বিচার না হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিচার হওয়াটা জরুরি, বিচার হওয়া উচিত। আগে পলিটিক্যাল পার্টিকে বিচার করা যেত না, এখন আইন সংশোধন করছে, বিচার করা যাবে। আমার প্রথম প্রশ্ন, এতদিন হয়ে গেল বিচারটা শুরু হয়েছে, বিচারই এর মধ্যে স্টার্ট করেন নাই।
যে আপনি বিচার না করেন, আপনি বিচার করতে চেয়েছেন, যদি বিচার শুরু না করেন তাহলে আপনি তাদের কার্যক্রম স্থগিত করছেন কি হিসেবে? আপনি তো বিচারই করতেছেন না। তার মানে এখন যদি আপনি বিচার করতে হবে আরো 6 মাস পিছিয়ে দেন, বিচারে শুরুই করলেন না 6 মাসে তারা স্থগিত হয়ে থাকলো। আমার কথা হলো যে আপনি যা কিছুই করেন বিচারের নিয়মে যান। এই যে আইনটা, যে আইনে তাদেরকে কার্যক্রম স্থগিত করছে, এই আইনটাকে কি কোনো পলিটিক্যাল পার্টি ভালো আইন বলছে? আগেও বলছে, পরেও বলছে, বলে তো নাই। কালো আইন একটা, তাই না? এই আইন দিয়ে তো জামাতকে নিষিদ্ধ করছিল না? জামাতের নিষেধাজ্ঞা কি কোনো আইনি প্রক্রিয়া আদালতে যায় হয়েছে, ওঠানো হয়েছে? যে একটা ইয়ের মাধ্যমে করছে নির্বাহী, আরেক নির্বাহী উঠাই নিছে, শেষ। তো আমার কথা হলো কি যে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই তো আমার কাছে ফল্টি মনে হয়। আর আমি ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে, যেদিন 3 তারিখে জামাতকে নিষিদ্ধ করে 3 তারিখেই আমি আমার ইউটিউব চ্যানেলে বলছি এটা অন্যায় হয়েছে, এটা করা ঠিক না। তখন ওই সময় তখনও শেখ হাসিনা ক্ষমতা হবে, আমি বলছি কথা এটা করা ঠিক না। কিন্তু আমি সবাই মানে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন, নিশ্চিহ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে জনগণ নিশ্চিহ্ন না করবে। এই জিনিসটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আপনি কি সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরা, এটা কি ইতিহাসে এক ধরনের নজির হয়ে থাকবে কিনা? হ্যাঁ, এটা নজির, অবশ্যই একটা নতুন নজির স্থাপন। আপনি একটা কথা বলেন যে এরা এখন অনেকে বলতেছে এটা মার্শাল ল তো হলো না কেন, অমুক হলো না কেন। আচ্ছা বলেন 5ই আগস্ট হয়ে গেছে কবে? গত বছর, 1 বছর বেশি সময় আগে। তা আর্মি কর্তৃপক্ষ কি জানতো না তাদের কোন কোন লোকগুলোর সঙ্গে জড়িত? আর্মি তো ডান থেকে বাম দিকে তাকালেও একটা লেখা রাখে যে আমি বাম থেকে ডান দিকে তাকাইলাম, সবাই জানতো। তো এই যে গুমগুলি যে হয়েছে, এই লোকগুলিকে কারা করছে কি সব আর্মি জানতো না? এমনকি যখন গুম কমিশন যখন গেল, ওই যে দরজা বন্ধ করে দিল, দেয়াল তুইলা, ওরা জানতো না কে করছে? ওখানে কি আমাদের এখানে এই যে আপনার ইয়ের থেকে, পুরান ঢাকার থেকে কোনো রাজমিস্ত্রি যে আটকে যেতে পারছে? ওরাই তো এগুলো এই কাজগুলো করেছে। তো এই লোকগুলিকে যদি আর্মি তখনই মার্শাল ল নিয়ে বিচার করতো তাহলে তো আজকে এত আলোচনা হয় না, কোনো না কোনো। তখন এখন ওই মায়া কান্না এই করে তো কোনো লাভ নাই।